হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে যে 5th সেমিস্টার মেজর হিস্ট্রি পেপার যে 6 রয়েছে সেখান থেকে আর কি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষত তোমাদের সিলেবাসের মধ্যে যে বিজয়নগর সাম্রাজ্য রয়েছে সেই বিজয়নগর সাম্রাজ্যের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক অবস্থা বা সোশ্যাল কন্ডিশন যেটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, প্রথমত দেখো এই বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক অবস্থার মধ্যে কোন কোন বিষয়গুলো লক্ষ্য করা যায়। দেখো, সামাজিক অবস্থার মধ্যে সমাজের যে বর্ণ প্রথা বা চতুর্বর্ণ প্রথা, এই সমস্ত বিষয়, সমাজের নারীর মর্যাদা, নারীর অবস্থান, আরও বিভিন্ন সামাজিক বিষয়গুলো কিন্তু সামাজিক অবস্থার মধ্যে কিন্তু পড়ে। ঠিক আছে? প্রথমত কি বলা হয়েছে দেখো, বর্ণাশ্রম প্রথা এবং সামাজিক বিন্যাস, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই যে চারটি আর কি প্রধান বর্ণ সমাজটা কিন্তু বিভক্ত ছিল। বিজয়নগর সাম্রাজ্যের যে সামাজিক জীবনটা বা সমাজ জীবনটা চারটি বর্ণেই আর কি বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ঠিক আছে? রাজারা এই প্রথার রক্ষক হিসেবে নিজেদের বিবেচনা করে থাকতেন। বা ব্রাহ্মণরা সমাজে অত্যন্ত সম্মানজনক অবস্থানে ছিল এবং ধর্মীয় ক্ষেত্রে তাদের কিন্তু যে ধর্মীয় ক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে উভয় ক্ষেত্রে তাদের একটা হচ্ছে একচেটিয়ে আধিপত্য কিন্তু ছিল। ঠিক আছে? এটা হচ্ছে বর্ণপ্রথা বা যে চতুর্বর্ণ প্রথা সেটা সম্পর্কে। এখানে তারপরে রয়েছে দেখো নতুন সামাজিক শ্রেণীর উত্থান। এখানে কি হয়, সামাজিক স্তরে অন্যান্য অনেক যে পেশাভিত্তিক গোষ্ঠীও এই সময় কিন্তু প্রাধান্য লাভ করে। বণিক বা বৈশ্য শ্রেণী অর্থনৈতিকভাবে খুবই শক্তিশালী ছিল। কৃষক ও অন্যান্য কারিগরেরা যেমন হচ্ছে তাঁতি, রেশম কর্মী, স্বর্ণকার সমাজের কিন্তু যে একটা বৃহৎ অংশ কিন্তু গঠন করেছিল। তাহলে এদিক থেকে একটা কি হলো, নতুন সামাজিক শ্রেণীর উত্থানটা কিন্তু ঘটলো। তারপর রয়েছে দেখো নারীর সামাজিক অবস্থান। তাহলে আমি প্রথমেই বললাম, যখনই সামাজিক জীবন সম্পর্কে আলোচনার বিষয় আসবে তখন কিন্তু এই নারীর সামাজিক অবস্থানের বিষয়টাও আসবে। যেমন বলেছে, বিজয়নগর সাম্রাজ্যে নারীদের সামাজিক মর্যাদা তুলনামূলকভাবে অনেকটাই উন্নত ছিল। তার সাথে সাথে তারা সাহিত্য, চারুকলা, সঙ্গীত, শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারত। তার সাথে সাথে এক্ষেত্রে বলা যায় যে বিজয়নগর সাম্রাজ্যের মধ্যে নারীদের অবস্থানটা কিন্তু খুবই উন্নত মানের ছিল। কিভাবে? এখানে বলা যায় যে বিভিন্ন পর্যটকদের বিবরণ থেকে সমাজের নারী কুস্তিগির, হিসাবরক্ষক, রাজপ্রাসাদের নারী প্রহরীদের উপস্থিতি স্পষ্টভাবে কিন্তু যে প্রমাণ পাওয়া যেয়ে থাকে এই বিষয়টার। তার সাথে সাথে উচ্চবিত্ত সমাজের নারীদের শিক্ষা, শিল্পকলার চর্চায় সমান সুযোগ দেওয়া হতো, যেটা কি করে সেই সময়ে যে জন্য অত্যন্ত আর কি প্রশংসনীয় একটা বিবরণ আর কি বিষয় ছিল, যেটা কি নারীদের সামাজিক অবস্থায় বিজয়নগর সাম্রাজ্যের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো যথেষ্ট উন্নত মানের ছিল। তারপরে যে বিষয়টা বলা যায় সেটা হলো যে তৎকালীন সামাজিক প্রথা ও কুপ্রথা, অর্থাৎ যেটার মধ্যে একটা অন্যতম কুপ্রথা ছিল হচ্ছে যে প্রথা আর কি সতীদাহ প্রথা। ঠিক আছে? এই সময় কি ছিল, সতীদাহ প্রথা সমাজে ব্যাপকভাবে প্রচলিত ছিল। এই প্রথাটার মধ্যে কি করা হতো, স্বামীর মৃত্যুর পর তার যে বিধবা স্ত্রীকে আর কি স্বেচ্ছায় বা বাধ্য হয়ে সহমরণে কি করা হচ্ছে যে যেতেন। বিদেশি পর্যটক নুনিচ এবং বারবোসার বর্ণনায় কিন্তু এর একটা স্পষ্ট উল্লেখ পাওয়া গেছে। ঠিক আছে? যার মধ্যে কি বলা হচ্ছে, সতীদাহ প্রথার মতো একটা যে প্রথা রয়েছে সেটা এই বিজয়নগর সাম্রাজ্যও কিন্তু সমাজে প্রচলিত ছিল। ঠিক আছে? আচ্ছা, তারপরে বলেছে দেবদাসী প্রথা। বলেছে মন্দিরে দেবতাদের সেবার উদ্দেশ্যে অল্প বয়সী মেয়েদের উৎসর্গ করার একটা প্রথাও এক্ষেত্রে চালু ছিল। এরা দেবদাসী নামে পরিচিত ছিল। তাহলে এই যে অল্প বয়সী মেয়েদের একটা উৎসর্গ করার প্রথা চালু ছিল, এটাকেই বলা হচ্ছে দেবদাসী নামে এরা পরিচিত ছিলেন, যা পরবর্তীকালে যে সামাজিক অবক্ষয়ের একটা বলা চলে অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছিল। নেক্সট রয়েছে বিবাহ ও পণ্য প্রথা। এক্ষেত্রে বলা যায় বাল্য বিবাহ ও কন্যাপণ বা যৌতুক প্রথার ব্যাপক প্রচলন ছিল। তবে উচ্চবিত্ত সমাজে যৌতুকের পাশাপাশি কি হচ্ছে, নারীদের স্ত্রীধন বা নিজস্ব সম্পত্তি রাখার একটা অধিকারও কিন্তু প্রদান করা হচ্ছে। ঠিক আছে? এই যে স্ত্রীধন, এটা কিন্তু খুবই একটা যে মূল বৈশিষ্ট্য নারীদের ক্ষেত্রে, অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে না, উচ্চবিত্ত সমাজের যে যৌতুকের পাশাপাশি নারীদের কি হচ্ছে স্ত্রীধন বা নিজস্ব কিছু সম্পত্তি, নিজের জন্য কিছু সম্পত্তি রাখার অধিকারটাও কিন্তু তাদেরকে প্রদান করা হয়ে থাকে। নেক্সট রয়েছে দেখো বিভিন্ন যে ধর্মীয় সহিষ্ণুতা এবং উৎসব, অর্থাৎ বিজয়নগরের রাজারা মূলত বৈষ্ণব ও শৈব ধর্মের অনুসারী হলেও তারা কিন্তু যে শৈব এবং বৈষ্ণব ধর্মের আর কি যে অনুরাগী বা অনুসারী হলেও তাদের রাজ্যের সকল ধর্মের প্রতি কিন্তু একটা চরম সহিষ্ণুতা লক্ষ্য করা যায়, সকল ধর্মের প্রতি কিন্তু একটা ভালো দিক লক্ষ্য করা যায়। ঠিক আছে? সমাজে হিন্দু, মুসলিম, জৈন ধর্মাবলম্বীরা কি করতো, শান্তিপূর্ণভাবে একত্রে বা একসাথে কিন্তু তারা কিন্তু বসবাস করতো। কোনো ধর্মের মধ্যে সেক্ষেত্রে কিন্তু
ভেদাভেদের কোনো রকমের বিষয় কিন্তু লক্ষ্য করা যায় না। ঠিক আছে, তারপরে রয়েছে উৎসব মুখর সমাজ। কি করা হচ্ছে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন আনন্দ ও উৎসব মুখর ছিল, যেমন হোলি, দীপাবলি, এছাড়াও যে মহানবমী, ঠিক আছে, দশেরা বা মহানবমী, বিভিন্ন যে উৎসব রয়েছে অত্যন্ত জাঁকজমকের সাথে কিন্তু পালিত হতো। এই উৎসবগুলি সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করতো। তাহলে কি হচ্ছে, যখন মানে উৎসব, কোনো একটা উৎসব পালিত হবে, কি হচ্ছে, সকল সমাজের যে সকল প্রকারের মানুষরা কি হচ্ছে সেই উৎসবে একত্রিতভাবে কিন্তু থাকছে, একত্রিতভাবে মিলেমিশে কিন্তু সেই উৎসবে থাকছে এবং তাদের মধ্যে একটা সাংস্কৃতিক বন্ধন কিন্তু সুদৃঢ় হচ্ছে সেটার মাধ্যমে। ঠিক আছে, তাহলে পরিশেষে যেই বিষয়টা বলা যায় যে বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থাটাও যেমন উন্নত মানের ছিল, সামাজিক অবস্থাটাও কিন্তু অনেকটাই উন্নত মানের ছিল। ঠিক আছে, কৃষি, শিল্প, আন্তর্জাতিক বাণিজ্য, এই সমস্ত বিষয়ের ফলে সমাজটাও যথেষ্ট সমৃদ্ধশালী ছিল এবং সমাজের মধ্যে বিভিন্ন বিষয়গুলো কিন্তু অন্তর্ভুক্ত ছিল। ঠিক আছে, তো বিজয়নগর সাম্রাজ্যের এই যে সামাজিক জীবন বা সামাজিক অবস্থা রয়েছে, এটা নিয়ে কিন্তু আজকের ক্লাসের আলোচনা এতটাই। ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে এই সেমিস্টারে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে এবং যে আর কি কোর্স ডিটেলস সম্পর্কে একটু বলে রাখি যে তোমরা আমাদের কাছ থেকে প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। তোমাদের সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1299 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। চলো, এই ছিল আজকের ক্লাসের আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।